নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে বড় পরিবর্তন। নতুন সমীকরণে ক্ষমতাসীন অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর টানাপোড়েন স্বাভাবিক। তবে জুলাই অভ্যুত্থানে জয় পাওয়া দলগুলোর মধ্যেও আস্থার সংকট ও অবিশ্বাস প্রকট হচ্ছে। এই অনৈক্যে কেউ দেখছেন স্থিতিশীলতার সম্ভাবনা, আবার কেউ প্রশ্ন তুলছেন নতুন ব্যবস্থার দায়িত্ব নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে বড় পরিবর্তন। নির্বাচনকে ঘিরে কেউ কেউ দেখছেন স্থিতিশীলতার সম্ভাবনা, কেউ আবার প্রশ্ন তুলছেন এই ব্যবস্থার দীর্ঘস্থায়িত্ব নিয়ে। বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিন দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু সরকারের ওপর নয়, পরস্পরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে এক অঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান। রাজনৈতিক দলগুলো আপাতত পর্যবেক্ষণের অবস্থানে। পিআর ইস্যু ঘিরে সাবেক রাজপথের সঙ্গীদের মধ্যে দ্বন্দ্ব আর নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অন্যদিকে এনসিপি নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তুলেছে প্রশ্ন। দেশের এই রাজনৈতিক রূপান্তর একদিকে যেমন স্থিতি আনতে পারে, অন্যদিকে দলীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে নতুন ধোঁয়াশা। একটা সামান্য একটা ইস্যু পেলে একটা দলের পিছনে লেগে আছে, তো এতে হয়তো নির্বাচনটা একটু বিবাহিত হতে পারে। এই সরকার চাইছে না যে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে বা সরাসরি এরা নির্বাচনে আসুক। তো আপনারা একমত হন দেশটাকে কীভাবে আগানো যায়, ক্রিয়েটিভিটি যদি না আনতে পারেন, দলগুলো যদি এক না হতে পারে, অবশ্যই নির্বাচন প্রশ্নের সম্মুখীন। দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোনো সংকট তৈরি হয় কিনা সেই আশঙ্কা আছে মানুষের। রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে সাধারণ মানুষ চায় স্বচ্ছ প্রক্রিয়া। যেহেতু দেশের এখন যে অবস্থা সেই অনুযায়ী নির্বাচন হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের স্টেবল একটা সরকার দরকার। এখন দেশটা একটা শাটার বন্দির মতো হয়ে আছে, মানুষের কাজ কামের কোনো গতিশীলতা নেই। অনিশ্চয়তা এটা এই মুহূর্তে এখন বোঝা যাচ্ছে না, তবে আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছবে। বৃহত্তর স্বার্থে একটা সময় দেখবেন যে সবাই একত্রিত হবে এবং আলটিমেটলি নির্বাচনের দিকেই যাবে দেশ। সামনে যেহেতু নির্বাচন, সবাই সরকারের কাছ থেকে সুবিধা বা পৃষ্ঠপোষকতা নিতে চাইছে। একদল মনে করছে তাদের চেয়ে আরেক দল বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেজন্য তারা অভিযোগগুলো করছে। মানুষের প্রত্যাশা, দায়িত্বশীল নেতৃত্ব দেশকে এগিয়ে নেবে, অস্থিরতা নয় বরং আস্থা ফিরিয়ে দেবে। সচেতনরা বলছেন দলীয় বিভাজন পেরিয়ে এখন সময় স্থিতিশীলতা আর পুনর্গঠনের। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। নির্বাচন যতই কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের গুজব ডালপালা মেলতে শুরু করছে। কখনো নিজ দলে বিভাজন, কখনো বা অন্য দলকে কোণঠাসা করার রাজনীতি স্পষ্ট হয়ে উঠছে। এবার সেই গুঞ্জনে মাত্রা জুগিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অনেকে বলছেন মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে দল বলছেন এসব গুঞ্জন সত্য নয়। আগামী 3 মাস পরে দামামা বাজবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে অন্ত এবং আন্তঃকোন্দল প্রকাশ্যে আসে দলগুলোর। কেউ দল পরিবর্তন করেন, আবার কেউ নির্বাচনে জিততে করেন নির্বাচনী জোট। এবার নির্বাচনের 3 মাস আগেই কথা উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছেন তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ মাধ্যমগুলো বলছেন 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। পদ সংক্রান্ত জটিলতা থেকেই পদত্যাগপত্র দিয়েছেন পাটোয়ারি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে মুখ্য সমন্বয়ক হিসেবে দলে যোগ দিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর এতেই মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র দিয়েছেন নাসির উদ্দিন। তবে এনসিপি বলছে এমন সংবাদ ভিত্তিহীন। দলেই আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি উনি আমাদের এনসিপির সাথেই আছেন,
কিছুদিন আগেও নির্বাচন কমিশনে আমাদের প্রার্থী নিবন্ধনের সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করছেন। বিশেষ করে শ্রমিক উইং, যুব উইং, আরো যতগুলো উইং আছে সবগুলোর উইং এরই দায়িত্ব পালন করছেন। তার যে পদত্যাগের বিষয়টি গতকাল রাত্রে কিছু মিডিয়া মারফত আমরা দেখতে পেয়েছি বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি, এটা সঠিক নয় আর কি। রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য কোনো পক্ষ এমন গুজব ছড়িয়েছে বলেও জানান এনসিপি। স্পষ্ট করেন দলের মধ্যে কোনো বিভাজন নেই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, তাই কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। তবু ডিম, ডাল আর পেঁয়াজের বাজারে স্বস্তি নেই সাধারণের। বিক্রেতারা বলছেন সবজি সস্তা হলেও খরচ বেড়েছে অন্য খাতে। অসামঞ্জস্য বাজার ব্যবস্থায় খুশি নয় ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। শীতের হাওয়া লাগতেই বাজারে দেখা মিলছে ফুলকপি, বাঁধাকপি, শিম আর টমেটোর। ধীরে ধীরে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম। অনেক ক্রেতাই বলছেন দীর্ঘদিন পর সবজির দরে কিছুটা স্বস্তি মিলছে। তবে বাজারে দামে স্বস্তি এলেও বাজারের সামগ্রিক চিত্র বলছে ভিন্ন কথা। ডিম, মসুর ডাল আর পেঁয়াজের দাম আগের তুলনায় এখনো বেশি। ফলে নিত্যপণ্যের ঝুড়ি সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। সিজন শেষ হবে, পেঁয়াজ তো এখন স্টক থেকে কমে যাচ্ছে, জন্য পেঁয়াজের দামটা একটু বাড়ছে। হালকা একটু মসুর ডালের দাম একটু বাড়ছে আর ডিমের দামটা বাড়ছে। অন্য দিনের চেয়ে কিন্তু সপ্তাহে দেখা যায় শুক্রবারে দামটা বেশি থাকে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে পরিবহন আর শ্রম খরচ বাড়ায় সবজির দাম কমলেও অন্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। বেগুন আগে ছিল 160 টাকা, 150 টাকা কেজি, এখন 100 টাকা, 120 টাকা কেজি। আগে থেকে কমছে, আগে 100 টাকা ছিল, এখন মনে করেন 60 টাকা। বাজার শীতের সবজি কমছে, দাম কমতেছে আস্তে আস্তে। দেশের এই পরিস্থিতিতে অর্থনীতি যেহেতু সার্বিকভাবে ভালো নয়, কিছুটা কমলেও মানুষ এখনো এই দামে খুশি না। বাজার সংশ্লিষ্টরা বলছেন সমন্বয় না থাকলে স্বস্তির এই সবজির মৌসুমও স্থায়ী হবে না। সময় মতো নজরদারি আর পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন তারাও। সবজির বাজারে স্বস্তির শুরু হলেও স্থিতিশীল বাজার যেন এখনো দূরের স্বপ্ন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। দেশের 7 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজই প্রাণ গেছে 12 জনের। গুরুতর আহত অন্তত 15 জন। অনিয়ন্ত্রিত যানবাহন, সড়ক অব্যবস্থাপনা ও চালকদের অসচেতনতায় প্রতিদিন প্রাণ কাটছে মানুষের। প্রতিনিধিদের পাঠানো চিত্র ও তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। যশোরের চৌগাছা উপজেলায় মোটরসাইকেলে বাজার যাওয়ার পথে বালুবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 15 বছরের ইমন ও আশরাফুল। পরে তাদের মরদেহ উপজেলা হাসপাতালে পাঠায় পুলিশ। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে এক পর্যটকবাহী বাস খাদে পড়ে 10 বছরের মেয়ে সহ মা মারা গেছেন। মুহূর্তে আনন্দমুখর ভ্রমণ রূপ নেয় নিস্তব্ধ শোকে। স্থানীয়রা জানান ভোরে ইনাতনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসের নিচে চাপা পড়ে নিহত হন মা মেয়ে। দুর্ঘটনায় বাসে থাকা আরো 10 জন আহত হন। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হন 2 জন। নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যে গাড়িগুলো চলাফেরা করে কোনো কন্ট্রোল নাই। মাধবদী বাস স্ট্যান্ড কাছে এদিক থেকে আসলে তারা প্যাসেঞ্জারের জন্য বাগবাড়ির পরে ভাগল হয়ে যায়, কোন সময় মাধবদীর টিপটা ধরবো গিয়া। অনেক ড্রাইভারের গাড়ি নিয়ন্ত্রণে রাখে না, নিয়ন্ত্রণে গাড়ি চালায় না। আবার অনেকে দেখা যায় এলোমেলো ভাবে গাড়ি চালায়, যেখানে সেখানে ট্রাফিক আইন নামিয়ে নেই, যেখানে সেখানে গাড়ি ল্যান্ড করে বসে থাকে। ইমুর রাস্তার পরে আপনার গাড়ি ধাক্কা দিয়া আপনার মারা গেছে। খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, 3 জন আসলে 3 জন মারা গেছে। এছাড়া রাজধানী ঢাকা, লালমনিরহাট ও বাগেরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের প্রাণ গেছে। দুর্ঘটনাগুলি ফের প্রমাণ করে যে সড়ক নিরাপত্তা নিশ্চিতে দেশ এখনো অনেক পিছিয়ে। শাশ্বতী সরকার, নাগরিক।
জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হলে নিজ দলের প্রতীকে লড়তে হবে, এমন আরপিও সংশোধনের সাথে বিএনপি একমত নয়, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, বড় ধরনের নির্বাচনী জোট করতে যাচ্ছে দলটি, কথা চলছে এনসিপির সঙ্গেও, তবে জোট হবে কিনা তা এখনো নিশ্চিত না। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিকালে গুলশানে সাংবাদিকদের সাথে বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। আরপিও সংশোধন বিষয়ে বিএনপির এ নেতা বলেন, এটির পক্ষে তারা নন। নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এমনটা হতে পারে না। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না, কারণ আচরণবিধি এবং আরপিওর বিষয়ে আমাদের কাছে খসড়া ইয়ের উপরে, অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন। নির্বাচনী জোট এবং এনসিপির সঙ্গে তাদের জোটবদ্ধ হচ্ছে কিনা এ বিষয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, আলাপ চলছে বড় জোটের জন্য, তবে এনসিপি জোটে আসবে কিনা তা এখনো নিশ্চিত না। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। আর এ মাসে এই দলের প্রায় 200 জনকে নির্বাচনের জন্য সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান বিএনপির এ নেতা। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে। নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এ নীতি নির্ধারক। মানবে আশা করি এবার। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর পিলারের নিচে ফাটলগুলো ঝুঁকিহীন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি রেল সেতুটির পিলারের ফাটলের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উদ্বোধনের 1 বছরেই এমন ফাটলে নির্মাণ ত্রুটি ও দুর্নীতির অভিযোগ তোলেন অনেকে। তবে রেল সেতু সংশ্লিষ্টরা বলছেন, এটা ফাটল নয়, প্রচন্ড গরম ও আবহাওয়ার প্রভাবে তৈরি সূক্ষ্ম হেয়ারলাইন ক্র্যাক বা চুলের আকারের ফাঁক, যা সেতুর গঠন বা স্থায়িত্বে কোনো প্রভাব ফেলবে না। ট্রেন যে গতিতে যায় 120 কিলোমিটার গতিতে যায়, যদি সেরকম কোনো সমস্যা হতো তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যেত। তারপরে এটা পর্যবেক্ষণের দরকার। শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 26 জন নির্বাচিত প্রতিনিধি। তাদের সঙ্গে ছিলেন হল ও হোস্টেল সংসদে নির্বাচিতরাও। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন একে আজাদ। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এই সময় শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাহী সদস্য আকাশ দাসের বিতর্কিত মন্তব্যের কারণে নবনির্বাচিত অনেকে তার সঙ্গে একই মঞ্চে শপথ নিতে অস্বীকৃতি জানায়। তবে অনুষ্ঠান শেষে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করে সমালোচিত হওয়ার পর শপথে অনুপস্থিত ছিলেন আকাশ দাস। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, কাজে স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান। আমি মনে করি তাদের একটা নিরাপদ আবাসন দরকার। এরপরে আমি মনে করি যে একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা,
যেহেতু ক্যাম্পাস শহর থেকে 22 কিলোমিটার দূরে, এই ক্যাম্পাসে যেন একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এজন্য আমরা কাজ করব। এবং ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা থাকে সবচেয়ে বড় সংকটের জায়গা হলো পুষ্টিকর খাবার। আমরা এটা নিয়ে কাজ করব সর্বপ্রথম ইনশাআল্লাহ। যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারের মাধ্যমে দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করব, আমরা বলেছিলাম যে 1 বছরে আমরা 33টি কাজের সমাধান আমরা করব। সেই 33টি কাজের সমাধান আমরা যেদিন করতে পারবো সেদিনই হবে আমাদের প্রকৃত অর্থে বিজয়। আজকের দিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে এই যে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জঞ্জাল চেপে আছে, বিভিন্ন সমস্যা চেপে আছে, যত দ্রুত সম্ভব 1 বছরে যত জঞ্জাল সাফ করা যায়, যত দ্রুত এগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা চলমান থাকবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু করবে বলে ধারণা বিশ্লেষকদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। মেহেরপুরের গাংনী উপজেলার যোগীর গোফা গ্রামে গনি শাহের মাজারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। মাজারের গিলাফ ও দান বাক্সে হাত দিয়েছে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। রাব্বি আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মেহেরপুরের গাংনী উপজেলার যোগীর গোফা গ্রামে অবস্থিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব গনি শাহের মাজারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা মাজারের চারপাশে বাঁশের বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দুটি গিলাফ নিয়ে যায় আর দান বাক্স ভেঙে পাশের খালে ফেলে দেয়। সকালে মাজারে এসে ভক্তরা দেখতে পান ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে আছে সর্বত্র। মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হামলায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। ভোরবেলা এসে দেখছি যে দোকানের একটা বেঞ্চি নাই, 4টা বেঞ্চির মধ্যে একটাও নাই। আনুমানিক 2টা 3টি এরকম হতে পারে। এই টাইমে দেওয়া যায় এগুলো ভাঙচুর করি বা দান বাক্সগুলো ফেলাই দিয়েছে নদীর ভিতরে। আর এই উপরে চাদর 3টি নিয়ে গেছে, বেঞ্চি টেঞ্চি ভাঙাই দিয়েছে, মেলা কিছু ভাঙি টেঙি ফেলাই দিয়ে গেছে। আমার মাজারে রাত্রের আধারে যারা ভাঙচুর করি এই অশান্তি করে তাদের দৃষ্টিমূলক শাস্তি চাই। প্রশাসন বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকায় বাড়তি নিরাপত্তা থাকবে। শাশ্বতী সরকার, নাগরিক। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল এবং তাদের প্রধান দোসর হলো জাতীয় পার্টি, মন্তব্য করেছেন জামায়াতের নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা জামাতে ইসলামী সদস্য রুকুন সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা জামাতে আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে এ সময় নায়েবে আমির মাওলানা আজিজুর হক, কিশোরগঞ্জ 1 আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মোসাদ্দেক ভুইয়া সহ জেলা জামাতে ইসলামের নেতারা বক্তব্য রাখেন। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী দল। তাদের প্রধান দোসর হলো জাতীয় পার্টি। 14 দল সহ জাতীয় পার্টিকে আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজনীতির নামে যে সন্ত্রাস হয়, নৈরাজ্য হয়, মানুষ খুন হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, মানুষের ভোটাধিকার ধ্বংস করা হয়, জামাত এটার চরম বিরোধী। প্রাণ ফিরেছে পটুয়াখালী শহরের বুক চিরে বয়ে যাওয়া শতবর্ষী গোলবুনিয়া খালে। দীর্ঘদিন দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা নদীটির কচুরিপনা পরিষ্কার করেছে জেলা প্রশাসন। এই উদ্যোগে উচ্ছ্বাসিত খালপাড়ের মানুষ। মোহাম্মদ শফিকুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন ইশরাত জাহান। 7 কিলোমিটার দীর্ঘ গোলবুনিয়া খাল পটুয়াখালী শহরের প্রাণ। এক সময় এই খালে মাঝি মাল্লারা গাইতো জারি সারি গান, আর সাথে থাকতো নৌকার ছলাৎ ছলাৎ শব্দ। চলাচল করত বড় বড় লঞ্চ স্টিমার। মাছ শিকার করে শত শত মানুষের জীবন জীবিকা সংগ্রহ হতো এই খাল থেকে। কালের গ্রাসে দখল দূষণে মৃত প্রায় গোলবুনিয়া খাল। অবহেলায় পড়ে থাকা খালের নাব্যতা ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। শুরু করেছে নদীটির কচুরিপানা পরিষ্কারের কর্মসূচি। নদীর প্রাণ চাঞ্চল্য ফেরানোর এই আয়োজনে খুশি স্থানীয়রা। দীর্ঘদিন ধরে অপরাধীন হয়ে রয়েছে আমরা পাবলিক, অনেক ভুক্তভোগী। এই কাজের উদ্যোগে আমরা গ্রামবাসী খুব খুশি। এই খালটি পরিষ্কার করা হচ্ছে, এজন্য আমরা এদেরকে সাধুবাদ জানাই, যেহেতু দীর্ঘদিন আমরা এই খালটা ব্যবহার করতে পারছি না। কচুরিপানায় ময়লা ভরা ছিল। এই খালটা কচুরিপানায় অনেকদিন ধরে
জলবদ্ধ বন্ধ হয়ে গেছে। এই জলবন্ধ বন্ধ হওয়ার কারণে এলাকাবাসীর অনেক ভোগান্তি হইতেছে। এই উদ্যোগের মাধ্যমে খালটি আবারও প্রবাহমান ও ব্যবহারযোগ্য হবে বলে আশা আয়োজকদের। আমরা আশা করছি যে আমাদের এই খালটি যদি আমরা এই কচুরিপানা অপসারণ করতে পারি, তবে এটার একটা বড় ধরনের একটা প্রভাব আমাদের এই টোটাল কৃষি এবং আমাদের এই খালের উপরে পড়বে। অর্থাৎ আমরা যেটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আমরা আশা করছি। বিশেষ করে কচুরিপানা থাকার কারণে এই পানিটা সম্পূর্ণ দূষিত হয়ে যাচ্ছে এবং কৃষিকাজের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে হাসি ফুটেছে পটুয়াখালীর বাসিন্দাদের মনে। ভবিষ্যতে জেলার অন্য সমস্যাগুলোতেও এভাবেই পাশে থাকবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। ইশরাত জাহান, নাগরিক। যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য উত্তেজনার মধ্যে এক সপ্তাহব্যাপী এশিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকটি হবে অ্যাপেক সম্মেলনের সাইড লাইনে আগামী বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যস্ত এশিয়া সফর শুরু হচ্ছে আজ রাতে। প্রথম গন্তব্য মালয়েশিয়া, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন এবং এশিয়ান নেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিবেন। এরপর সোমবার ট্রাম্প যাবেন জাপানে। সেখানে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার। জাপানের পর গন্তব্য দক্ষিণ কোরিয়া, যেখানে প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে তার বৈঠক নির্ধারিত আছে বুধবার। তবে সবচেয়ে আলোচিত বৈঠকটি হবে বৃহস্পতিবার। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সফরের প্রতিটি পর্বে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতা হবে আলোচনার মূল বিষয়। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প অ্যাপেক সিইও সম্মেলনে মূল বক্তব্যও দিবেন। তবে চীন সফর ঘিরে অনেক অনিশ্চয়তা ছিল। বিরল খনিজ রপ্তানিতে চীনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ওয়াশিংটন বেইজিং এর সম্পর্ককে আরও টানটান করে তুলেছে। প্রতিক্রিয়ায় ট্রাম্পও দিয়েছেন শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি। তবে হোয়াইট হাউস বলছে ট্রাম্প এখনো আশাবাদী। আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির পথ খুলে যেতে পারে। এশিয়া সফর শেষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দেশে ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ইত্তিফার রহমান, নাগরিক সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।